ওকে, তাও দেখি একটু নয়েজ যদি রিডিউস হয় আর কি। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা সেলস ওভারভিউতে ছিলাম, তাই তো? এখন সেলস ওভারভিউতে আমরা কি দেখছি? আমরা লাস্ট দেখছি ক্রেডিট নোট। ক্রেডিট নোটটা একটা হয় যখন আমি পেমেন্ট পাই নাই, তখন আমি করি কি এক্সাক্ট ইনভয়েসে গিয়ে ওই ইনভয়েসের এগেনস্টে ক্রেডিট নোট করি, ক্রেডিট নোটটা ইনভয়েসের নিচে শো করে এবং ওই পরিমাণ টাকা মাইনাস হয়ে যায়। তার মানে যখন আমি যদি 100 টাকার মানে টোটাল অ্যামাউন্ট হয় আর আমি ক্রেডিট নোট করি 10 টাকা, তাহলে ওখান থেকে মাইনাস হয়ে আমার অ্যাকাউন্টস রিসিভেবলে দেখায় হচ্ছে 90 টাকা। তখন আমি 90 টাকা নিলে আমার প্রোডাক্ট ফেরত চলে আসছে, টাকা মাইনাস হয়ে গেছে। আর যদি আমি টাকা পেয়ে যাই তাহলে আমাকে প্লাস নিউতে গিয়ে নতুন একটা ক্রেডিট নোট ক্রিয়েট করতে হয় এবং কোন কাস্টমার তার প্রোডাক্ট কি এক্স্যাক্টলি সেটা লিখে যখন আমি ক্রেডিট নোট করি, তখন আমার ওই কাস্টমারের সাথে এটা ইয়ে হয় এবং নিচে থাকে কি রিফান্ড। আমি রিফান্ড রিসিভ করি, তাই না? আমি প্রোডাক্ট রিফান্ড, সরি, প্রোডাক্ট আমি নিয়ে নিই এবং আমি প্রোডাক্টটা রিফান্ড তাকে দিয়ে দিই, আমার ব্যাংক থেকে টাকা চলে যায়। তো এই ছিল অবস্থা। এখন আজকে আমরা যেটা করব, আজকে আমরা করব পারচেজ ওভারভিউ। হ্যাঁ, এখন এই পারচেজ ওভারভিউতে কি আছে? ঠিক সেলসের অপোজিটটা আছে। এখন আমি কাস্টমার, আমি একজন ভেন্ডরের কাছ থেকে প্রোডাক্ট কিনবো। এটা যদি হয় তাহলে ওইখানে আমাদের প্রথম স্টেপটা কি ছিল? কোড। সেলস ওভারভিউতে প্রথম স্টেপ ছিল কোড, যেটার কোনো ইম্প্যাক্ট সিস্টেমে নাই, আমরা একটা ড্রাফট আকারে রাখতে পারি। এখন এই কোডটা আমরা করি কিসের এগেনস্টে? নর্মালি পারচেজ অর্ডার এগেনস্টে করি। পারচেজ অর্ডার দেয়, আমরা ওখানে ফাইনালি ওটাকে মানে বিক্রি হবে এটা ধরে না নিয়ে আমরা একটা কোড করি। তাহলে যদি আমি এখন কাস্টমার হই তাহলে আমি ফার্স্টে কি করব? পারচেজ অর্ডার দিব, তার এগেনস্টে সে কি করবে? কোড করবে। তাহলে দেখেন এখানে পারচেজ অর্ডার নামেই আছে। ওকে, আমরা টোটাল সেলস ওভারভিউতে যদি যাই, এখানে ক্লিক করি, সেলস ওভারভিউতে গেলে এটা, হ্যাঁ, সরি সরি, পারচেজ ওভারভিউতে আসলে এটা পারচেজ ওভারভিউ মানে পারচেজ রিলেটেড যা কিছু এর মধ্যে পাবো। এখানে যদি আমি প্লাস নিউতে যাই, এখানে দেখেন পারচেজ অর্ডার। ওকে, আমি এখান থেকে ওটা ক্লিক করে এই পারচেজ অর্ডারে আসতে পারি, অথবা আমি বিজনেস থেকে এই শর্টকাটে যে পারচেজ অর্ডার আছে এখানে ক্লিক করলেও আসতে পারি। এখানে ক্লিক করলে পারচেজ সেলস ওভারভিউর মধ্যে যে পারচেজ অর্ডার পোর্শনটা আছে সেটা ওপেন হলো। এখানে জাস্ট নিউ পারচেজ অর্ডার করলে ওই যে প্লাস নিউতে যে যেটা করছিলাম সেটাতেই চলে আসবে। ওকে, এখন আমি কাস্টমার, আমি আমার একজন ভেন্ডরকে রিকোয়ারমেন্ট দিব যে ভাই আমার এই প্রোডাক্ট লাগতে পারে। কন্ট্যাক্ট, দেখি কন্ট্যাক্টে কি আছে। ব্রেড ক্লার্ক, আচ্ছা, এনাকে দিছি, ধরেন আমি এটা দিছি ডিসেম্বরের, একটু ব্যাক ডেটে করি, হ্যাঁ, ডিসেম্বরের 1 তারিখে। আর ডেলিভারি ডেট ওনার সাথে আমি একটা, ওখানে যেমন থাকে না যে যখন আমরা কোড করছি তখন কোডের একটা এক্সপায়ারি ডেট ছিল না, এখানে ডেলিভারি সম্ভাব্য ডেলিভারি ডেট, এখানে ডেলিভারি ডেট লেখা থাকলেও এটা তো আসলে মানে কনফার্ম কোনো অর্ডার না, এটা একটা সম্ভাব্য ডেলিভারি ডেট। ধরেন আমি দিলাম জানুয়ারির 30 তারিখ, মানে ডেটটা আমি একটু কমায় বাড়ায় দিলাম যাতে আমার এই পার্চেজ অর্ডারটা ভ্যালিড থাকে। বলবেন কিছু? হ্যাঁ হ্যাঁ, বলুন। হচ্ছে যে অ্যাড্রেসে যে নেমটা দিলেন, হ্যাঁ, আমরা যাদের এগেইনস্টে সেল করছিলেন এর আগে ওই নামগুলো আসবে না, ওই নামগুলো আসবে না। তারা অলরেডি কাস্টমার লিস্টে চলে গেছে। মানে আপনার একই ব্যক্তি আপনার কাস্টমার এবং একই ব্যক্তি আপনার সাপ্লায়ার হতে পারবে না। একই ব্যক্তি বলতে কি একই নাম, ব্যক্তি হতে পারবে, তখন নামের পাশে আপনার কিছু একটা সাইন দিতে হবে যাতে আপনি বুঝতে পারেন যে এটা হচ্ছে ওনার সাপ্লায়ার অ্যাকাউন্ট আর এটা হচ্ছে ওনার কাস্টমার অ্যাকাউন্ট, একই লোক। আচ্ছা দেখেন পার্চেজ অর্ডার নাম্বার 001 চলে আসছে। রেফারেন্স, আমি ধরেন একটা রেফারেন্স দিব, পিও, না, পিও তো, আচ্ছা দিলাম পিও। এটা এটা হচ্ছে আপনার জেরোর নাম্বার আর কি। আর আমার রেফারেন্স হচ্ছে ধরেন আমার নিজের আর একটা কিছু মেনটেন করতে পারি আমি, এই টাইপের ধরেন আমি কিছু একটা মেনটেন করি, হ্যাঁ, এটা আমার। এখন আইটেম কি হবে? আইটেম ধরেন এটা, ধরেন এটা, দুইটা আইটেম, আমি এটা নিতে চাচ্ছি ওনার কাছ থেকে 5টা, এটা নিতে চাচ্ছি ওনার কাছ থেকে 8টা। ওকে, এই যে ডিসকাউন্টটা দেখেন, ডিসকাউন্ট ওই আগের মতোই। যদি আপনি 50 লিখেন তাহলে ডিসকাউন্ট হবে ভ্যালুতে, হ্যাঁ,
আর যদি আপনি ও না সরি, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, এই ডিসকাউন্ট আগের মতো হবে না। আগেরটাতে যেমন পার্সেন্টেজ দিলে পার্সেন্টেজ আসতো, আর এখানে পুনরায় আপনাকে পার্সেন্টেজ দিতে হবে। তাহলে এখানে 2% ডিসকাউন্ট, ওকে, এখানে পার্সেন্টেজ ফিক্স করা আছে। আর এটাতে ধরেন 1% ডিসকাউন্ট, জাস্ট ধরে দিচ্ছি আর কি যে এরকম একটা ডিসকাউন্ট আপনি দিতে পারবেন। এরপর ট্যাক্স রেট, এইটা কি ট্যাক্স হবে? পারচেস ট্যাক্স, রাইট, 5%। মানে আমার এখানে পারচেস ট্যাক্স মানে একটাই অ্যাড করা আছে, এখানে একটাই দিলাম, ওকে। তাহলে এখন আপনার এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এটা ডিসকাউন্টেড অ্যামাউন্ট, আর এটা হলো টোটাল কি অ্যামাউন্ট, ওকে। এখন যদি আমরা এটাকে না না, আমি তো তাকে ট্যাক্স সহ টাকা দিয়ে দেবো, সে গভর্নমেন্টকে হ্যাঁ। তো আচ্ছা, এটা যদি আমরা এখন সেভ করি, সেভ করলে কি হয়? সেভ করলে এটা আমার ড্রাফটে থাকে। মানে আমি এখনো এটা কনফার্ম না আমি পাঠাবো কিনা, আমি লিখতেছি কি কি রিকোয়ারমেন্ট, আরো হয়তো আরো ডিপার্টমেন্টের কাছে শুনতেছি, তখন আমি দুটা ডিপার্টমেন্টের কাছে পাইছি, আমি দুটা ডিপার্টমেন্টেরটা সেভ করে রাখছি, আরো হয়তো শুনবো সাপ্লায়ার। না না, এটা এখনো পাঠাইনি তো, এটা জাস্ট আমি আমার কাজ করতেছি, আমি শুনতেছি যে ভাই আর কারো কিছু লাগবে কিনা। ধরেন এটা ফাইনাল, ঠিক আছে, তাহলে এটা ওপেন করব, ওপেন করে এখান থেকে আমি অ্যাপ্রুভ করে দিতে পারি, ওকে। আমি অ্যাপ্রুভ করা মানে হচ্ছে এটা ফাইনাল হয়ে গেছে, হ্যাঁ। এখন আসেন, না চলে যায়নি তো, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তার মানে ড্রাফটে রাখা মানে আমি এটাতে আরো কাজ করতে পারবো, আর অ্যাপ্রুভ করা মানে আমার কাজ শেষ, অ্যাপ্রুভ হয়ে গেছে, হ্যাঁ। ড্রাফটে রাখা মানে ধরেন আমার ডিপার্টমেন্ট আছে পাঁচটা ডিপার্টমেন্টের কাছে আমি রিকোয়ারমেন্ট চাইছি যে ভাই তোমার কি কি লাগবে বলো, আমি সাপ্লায়ারকে জানাবো। তো ধরেন দুইটা ডিপার্টমেন্ট জানাইছে আমার এটা লাগবে 4টা, লাগবে 8টা, আর বাকি 3টা ডিপার্টমেন্ট এখনো জানায়নি। যখন জানায়নি ততক্ষণ তো আমি অ্যাপ্রুভ করবো না, তখন আমি সেভ করে রাখবো, সেটাই করলাম। আর ধরেন যে বাকি 3টা ডিপার্টমেন্ট আমাকে বললো যে না আমাদের কিছু লাগবে না, এটাই ফাইনাল, তখন আমি অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ করার পর এটা এই পর্যায়ে আসলো, তাই তো। এখন দেখেন উপরে আছে সেন্ড অপশন, ঠিক আছে। এই যে সেন্ড অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে এখন দেখেন ইমেলে সেন্ড করা যাবে, ঠিক আছে। ধরেন আমি একটা ইমেল দিই, আমি ওনার ইমেলটা চেঞ্জ করে আমারটা দিলাম, আপনি এখানে যখন সেন্ড করছেন তখনই আপনাকে বলতেছে যে হচ্ছে লিমিট, এটা আসলে কোনো লিমিট নেই। আচ্ছা এখানে দেখেন, এখানে মিস্টার ব্রেডের নাম লেখা আছে, আপনারা চাইলে এটা এখানে ইনস্ট্যান্ট এখানেই চেঞ্জ করতে পারবেন যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়, মানে বডিতে, হ্যাঁ। এটা আমি এখান থেকে সেন্ড করলাম। এখন তাহলে আমার ইমেলটা যদি একটু দেখি, ইমেলে কি আসলো? না 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 না, অপশন বলতে যে উনি চাচ্ছে যে এখানে ভাগ করে দেওয়া যাবে কিনা, অমুক অ্যাপ্রুভ করবে তমুক এটা বানাবে এরকম, তাই তো? না, এইগুলো অনেক ছোট সফটওয়্যার, এগুলোতে অ্যাসাইন করা যায় না। যদি ধরেন হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখেন, এটা যে আমি যেটা আমার ভেন্ডরকে সেন্ড করছি, হ্যাঁ, সে ওপেন করে এখন এটা দেখবে পারচেজ অর্ডার, হ্যাঁ। সেটা দেখলো, আচ্ছা কি কি জিনিস, এই দুটো জিনিস, একটা 5টা একটা 8টা, এই রেটে আপনার কথা বলছি ভাই, এটা এত পার্সেন্ট, এটা এত ডিসকাউন্ট, হ্যাঁ ঠিক আছে। সে তখন কি করবে বলেন তো? তার তার কাজ কি হবে মনে আছে? এই পারচেজ অর্ডারটা দেখে সে তখন একটা কোড রেজিস্টার করবে, কোড। আমি তো এখনো পারচেজ অর্ডার মানে কি আমার কনফার্ম অর্ডার না, আমি এখনো কনফার্ম করে নেই, সে আগেই কেমনে ইনভয়েস করবে, তো কনফার্মেশন এখনো পায় নাই, ওকে। আচ্ছা ও কোড করে ওর সিস্টেমে রাখছে, আমি পারচেজ অর্ডার দিয়ে রাখছি। এখন আসেন এটা তো, এখন ধরেন আচ্ছা এটা শুরুর থেকে যাই, সেলস ওভারভিউ থেকে যাই, সেলস ওভারভিউ, পারচেজ অর্ডার কই, এই যে পারচেজ অর্ডার, হ্যাঁ, সি অল, সি অলে ক্লিক করবো, তাহলে সবগুলো পারচেজ অর্ডার দেখা যাবে। তাহলে আমার এখানে একটা পারচেজ অর্ডার আছে, এবং এখানে সেন্ডের জায়গায় দেখেন সেন্ড লেখা আছে, তার মানে আমি পাঠাইছি, স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভ, হ্যাঁ। টোটাল অ্যামাউন্ট সব এখানে দেখাচ্ছে। এখন এইটা আমার আছে কি অ্যাপ্রুভড অবস্থায়, ঠিক আছে। এখন এটা যদি আমার সাথে কনফার্মেশন হয়ে যায় যে ভাই এটা কনফার্ম, তাহলে উনি কি করবে?
কোটের পরে কি হয়, উনি করবে ইনভয়েস, আর আমার এখানে কি হবে, বিল। আচ্ছা আমি তাহলে এটার উপর ক্লিক করে ওপেন করি, করলাম। দেখেন যদি এখানে কোনো ঘটনা না থাকে, পুরো ফিক্স থাকে, তাহলে মার্ক অ্যাজ বিল। আর যদি এটা এডিট করার প্রয়োজন হয়, ধরেন কথাবার্তা ফাইনাল হয়েছে যে আমি এটা 8টা না 10টা নিব, কিন্তু আমার এখানে পার্চেস অর্ডার দেওয়া আছে কয়টা, 8টা। যদি এখানে কোনো এডিট না থাকে, যা দিছি এটা ফিক্স থাকে, তাহলে মার্ক অ্যাজ বিল্ড করলেই সরাসরি বিলে চলে যাবে। আর যদি এডিট থাকে তাহলে এই যে অপশন থেকে যাব কপি টু, কপি টুতে যাব, গিয়ে এই যে এখানে বিল সিলেক্ট করব, বিল সিলেক্ট করে ক্রিয়েট ড্রাফট। ওকে, এখন দেখেন আমি কিন্তু এডিট করতে পারবো। এটা ছিল আমার 8টা, এটা করলাম আমি 10টা। ওকে, এটা হচ্ছে আমার কাজ ছিল, এই জন্য আমি অপশন থেকে কপি টুতে গিয়ে বিলটা করলাম। হ্যাঁ, আর যদি আমার এখানে কোনো মানে এডিট নাই, কিচ্ছু নাই, তাহলে মার্ক অ্যাজ বিল্ড করলে বিলে সরাসরি চলে যেত। ওকে, এখন আমি এটাকে করব অ্যাপ্রুভ। ডিউ ডেট ক্যান নট বি এমডি, ও আচ্ছা। এখন যেহেতু আমার একটা বিল হবে, আগে ইনভয়েসের ক্ষেত্রেও ডিউ ডেট এমডি রাখার অপশন নাই, বিলের ক্ষেত্রেও ডিউ ডেট এমডি রাখার অপশন নেই। আচ্ছা, জানুয়ারির 31 তারিখ দিই, অ্যাপ্রুভ। কোনটা কোনটা কোনটা, আচ্ছা দাঁড়ান, কপি না না না, এডিট, এডিট করলে এডিট হওয়ার পরে ওই সেভেই থেকে যাবে, বাট আপনি তো কনভার্ট করতেছেন বিলে। হ্যাঁ, আপনি এভাবেও করতে পারেন, এডিট করে সেভ করে আবার ব্যাকে যেয়ে মার্ক অ্যাজ বিল্ড করতে পারবেন। ওই গ্রিন কালার লেখা ছিল মার্ক অ্যাজ বিল্ড, যদি কোনো এডিট না থাকে, তাহলে আপনি যে এডিটের কথা বললেন ওই এডিটে গিয়ে এডিট করবেন, করে সেভ করবেন, করে আবার বের হয়ে এসে ওই মার্ক অ্যাজ বিল্ড করলে একই কথা, তখন এটা বিলে কনভার্ট হবে। ওকে, আচ্ছা তাহলে এখন দেখেন এইটা আমার বিল, বিলে কনভার্ট হয়ে গেছে তাই তো, কপি টু বিল দিছি, এটা এখন পারচেজ অর্ডার থেকে বিলে চলে আসছে তাই তো। আমি যদি আমি সেলস ওভার, সরি পারচেজ ওভার হইতে যাই, সি অলে যাই, এটা এতক্ষণ দেখছি আমরা কোথায়, অ্যাপ্রুভডে, এখন দেখেন বিলডে পাবো এটা, বিলে। ওকে, এখন যদি আমি এটা ওপেন করি তাও হবে, অথবা সেলস ওভার হইতে গিয়ে কই গেল, সি বিল, সি অল, এখানেও পাবো। বিল বিল এই যে এটা, হ্যাঁ, অ্যাওয়েটিং পেমেন্ট, পেমেন্টের জন্য অপেক্ষা করতেছি। এখন যদি আমরা পেমেন্ট দিতে চাই, 31 তারিখ পর্যন্ত আমার টাইম, ধরেন আমি 4 তারিখের ডেটে পেমেন্ট দেখাতে পারবো না, কারণ 4 তারিখ তো এখনো আসে নাই। আজকের ডেটে যদি আমি পেমেন্টটা দেখাই, এখন আমি পেইড ডেট আজকে ধরেন 3 তারিখ, পেইড ফ্রম আমার কোন ব্যাংক থেকে দিছি, বা আমার এই যে ক্যাশ অ্যাকাউন্ট যেটা বলছিলাম, ক্যাশ অ্যাকাউন্ট ব্যাংকের থ্রুতে যদি ব্যাংকের সিস্টেমে যদি আপনি করেন তাহলে ক্যাশ থেকেও দিতে পারবেন, ধরেন এটা আপনি ক্যাশই পাঠাইছেন, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট রেফারেন্স নাম্বার দিলেন, ধরেন পিও, ওই যে এরকম একটা রেফারেন্স নাম্বার দিয়েছিলাম না, ধরেন এটা, হ্যাঁ। এখন যদি পার্সিয়াল পেমেন্ট হয় তাহলে কি হবে, আমরা জাস্ট অ্যামাউন্টটা চেঞ্জ করে দিব, যে এটা ভাই আমি এখন পুরো টাকা দিতে পারছি না, তুমি এখন 2000 টাকা নাও, 2000। ওকে, 2519 টাকা 37 পয়সা থেকে 2000 টাকা নিলাম, নিয়ে আমি জাস্ট এখানে অ্যাড পেমেন্ট করে দেবো, তাহলে আমার ক্যাশ অ্যাকাউন্ট থেকে 2000 টাকা চলে যাবে, এবং ওনার এখানে দেখেন, এখানে 2000 টাকা পেইড এবং 519 টাকা 37 পয়সা ডিউ। ওকে, এখন এটা কিন্তু এখনো অ্যাওয়েটিং পেমেন্টে, কারণ ফুল পেইড না হওয়া পর্যন্ত এটা পেইড অপশনে যাবে না। ওকে, তাহলে আমরা এটা আবার ওপেন করি, ওপেন করে বাকি টাকা পেমেন্ট করলাম আজকের ডেটেই, ফ্রম, এটা ধরেন আমি ব্যাংক থেকে দিছি, কিছু টাকা আমি ক্যাশ থেকে দিছি, কিছু টাকা আমি ব্যাংক থেকে দিছি। হ্যাঁ, না ওটা পরে, ওটার অপশন এখন আসেনি। ধরেন কেউ একজন, আচ্ছা এটা আপনাকে আমি এটা এই অবস্থায় রাখি, ধরেন এটা 519 টাকা, তো ধরেন এখানে 500, সরি কই গেল, 519 টাকা দিছে, বলছে 37 পয়সা দিব না, সরি না 37, 519 টাকা 37 পয়সা না, বলছে 37 পয়সা দিব না, তাহলে 519 যদি আমি এখানে অ্যাড করি,
তারপরে ডিউ দেখাবে। এটা এখনো অ্যাউটিং পেমেন্ট, এটা 0 0 না হওয়া পর্যন্ত আচ্ছা এটাই অবস্থায় থাকুক, ঠিক আছে। এই 37 পয়সা এটাকে আমার তো জিরো করতে হবে, জিরো না করলে তো পেইডে আসবে না এবং এটা আমার রিকনসাইলে হবে না, ওই অবস্থা থেকে যাবে। তো এটা অবস্থা থাকুক, এটা আমরা যখন রিকনসিলেশনের কাজ করব তখন আমরা এটা কিভাবে অ্যাডজাস্ট করে দেখাবো। ওকে, তাহলে এই পর্যায় পর্যন্ত কি আমরা বুঝতে পারলাম? প্রথমে পারচেজ অর্ডার দিছি, কপি টু বিল করছি, আর যদি কপি টু বিল না করি, সরাসরি যদি এডিট না থাকে, তাহলে মার্ক অ্যাজ বিলটে গেলেও একই জিনিসই আসবে। আর ভাই যেটা বলছে যে 3 ডটে গিয়ে আমি এডিট করলাম, করার পর আমি কপি টু মানে মার্ক অ্যাজ বিল দিলেও একই জিনিসই আসবে। ওকে, আচ্ছা এরপরে আমরা কি করলাম, আমরা পেমেন্ট দিয়ে দিলাম, আমাদের এখান থেকে পেমেন্ট দিলাম। সব পার্শিয়ালি যদি দেই তাহলে কি হবে, যত অ্যামাউন্ট দিচ্ছি তত অ্যামাউন্ট লিখে জাস্ট সেভ করে দিব বাস, আর বাকিটা রেখে দেবো। এখন যদি ধরেন এই যে এরকম ধরেন 205 টাকা আছে, সে বললো 5 টাকা ভাই আমি দিব না, আমি 200 টাকার মধ্যে দিয়ে দেবো, আমি 5 টাকা আপনি করবেন কি, এই জন্য আমরা এটা বাকি রেখে দিলাম, এটা যখন কাজ করবো তখন দেখাবো। ওকে, এখন যদি বিষয় আসে যে নগদ টাকায় কিনি তখন কি হবে? বিল মানে কি বাকিতে কেনা, ইনভয়েস মানে বাকিতে বিক্রি করা। এখন যদি নগদ টাকায় তো আমি কিনতে পারি, নগদ টাকায় যদি কিনি ঠিক আগের মতো প্লাস নিউতে যাব, গিয়ে করব স্পেন্ড মানি। এর আগে যখন আমরা কাস্টমারের ক্ষেত্রে করছি তখন করছি কি রিসিভ মানি, এখন করব আমরা স্পেন্ড মানি, টাকা খরচ করতেছি তাই না, এক্সপেন্স না। স্পেন্ড মানি করে আমাকে বলতেছে যে আপনার কোনটা থেকে টাকাটা যাবে, খরচটা কোথা থেকে করতেছেন। ধরেন আমি দিলাম আমার ক্যাশ থেকে, ক্যাশেই দিচ্ছি। এখন ধরেন নগদ টাকায় যে প্রোডাক্ট কিনতেছি, এটা আমরা কার কাছ থেকে কিনতেছি, এই আমান্ডার কাছ থেকে কিনতেছি। হ্যাঁ, ধরেন এটা কিনতেছি আমি 1 তারিখ, রেফারেন্স নাম্বার একটা দিয়ে দিলাম। আইটেম কি, আইটেম ধরেন লেনোভো, এটা আমি কিনতেছি ধরেন 3টা, তাইলে লেনোভো থিংকপ্যাড 3টা ইনভেন্টরি অ্যাসেট। আচ্ছা আমার ট্যাক্স রেট হলো 5%। এখন কি হবে দেখেন, এটাকে যদি আমি সেভ করি, এটার কিন্তু আর কোনো বিষয় নেই, এটা এখানেই শেষ। কারণ কি, ব্যাংক থেকে বা আমার ক্যাশ থেকে নগদ টাকা চলে যাচ্ছে, আর ওই 4টার ইনভেন্টরি অ্যাসেট আমার যোগ হয়ে যাচ্ছে। এটা নগদ টাকা, বাকি বকেয়া নাই, পরে পেমেন্ট দিব না কি পার্সিয়ালি নিবো এসব কোনো বিষয় নেই একবারে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে নগদ টাকায় কিনলে কিভাবে কিনতে পারবো, সেটা হচ্ছে একদম সরাসরি স্পেন্ড মানিতে যাব, গিয়ে কোন অ্যাকাউন্ট থেকে, ক্যাশ থেকে দিব না ব্যাংক থেকে দিব সেটা সিলেক্ট করব, কি কি প্রোডাক্ট কিনবো কার কাছ থেকে কিনবো সেটা সিলেক্ট করে সেভ দিলেই ওই সাপ্লায়ারের এগেনস্টে বা ওই সাপ্লায়ারের ইয়াতে ব্যাংকে, আমার ব্যাংক থেকে টাকা কেটে যাবে, নগদ টাকা চলে যাবে, আর ইনভেন্টরিতে আমার এখানে চলে আসবে। এখানে যে আমরা নগদে যদি মনে করেন কোনো সার্ভিস পেমেন্ট আছে, আমার এখানে ইলেকট্রিকের সমস্যা হয়েছিল, ইলেকট্রিশিয়ান আসছিল, ওই পেমেন্টটা কি এখানে অ্যাড করতে পারবো এইভাবে হ্যাঁ নগদ পারবেন, সার্ভিস পেমেন্ট? মানে আপনি হচ্ছে না ওইটা আপনাকে তখন, হ্যাঁ স্পেন্ড মানি করতে পারবেন, স্পেন্ড মানি স্টক কমবে না? না মানে কোন প্রোডাক্ট কিনবে, একটা সার্ভিস নিছে, কারেন্টের সমস্যা হয়েছে, ইলেকট্রিশিয়ান নিয়ে এসে বিল করে দিই। হ্যাঁ। আচ্ছা এখন দেখেন এইখানে হচ্ছে এই যে টু, এই টুতে আপনাকে একটা লোককে অ্যাড করতে হবে, যে লোকের নাম হচ্ছে ওই ইলেকট্রিশিয়ান। ঠিক আছে, ধরেন ইলেকট্রিক, এই যে ইলেকট্রিক ওয়ার্ক লিখলাম না, এই লোকটা ধরেন অ্যাড নিউ করলাম, এখানে এটা থাকলো। হ্যাঁ, এখন ধরেন আপনার এটা হয়েছে 2 তারিখে। হ্যাঁ, এখন আসেন আইটেম, আইটেমের তো আপনার কিছু নাই, কারণ কোন আইটেমের এগেনস্টে আপনি করেন নাই। আদার্স ইনফরমেশন কেন চাবে, তো নাম দিলেই তো ওরা নিবে। কন্ট্যাক্টে অ্যাড করলাম তো, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট অ্যাড করলাম না, কন্ট্যাক্ট অ্যাড করলে তো নাম দিলেই নিবে। ওকে, এখন দেখেন আইটেম যেহেতু নাই, আইটেম বাদ, আমরা ডেসক্রিপশনে লিখবো। হ্যাঁ, ধরেন ইলেকট্রিক ওয়ার্ক ফর মেইনটেনেন্স, সরি। এগ্রিমেন্ট জায়গায় সার্ভিস দেওয়া যাবে না? হ্যাঁ, সার্ভিস দেওয়া যাবে না এগ্রিমেন্ট জায়গায়? না আমি সার্ভিস দেই নাই। এটা আমি সার্ভিস দেই না, এটা আমি খরচ করতেছি, আমি সার্ভিস নিছি। আমার অফিসে ধরেন একটা কম্পিউটার নষ্ট হয়েছে, এই মানে কেউ একজন এসে আমাকে কম্পিউটার ঠিক করে দিয়ে গেছে নগদ টাকায়। তো আমি তখন কি করতেছি, স্পেন্ড মানিতে গিয়ে আমি এই ধরেন কম্পিউটার ওয়ার্ক বা ইলেকট্রিক ওয়ার্কের নামে আমি একটা কন্ট্যাক্ট খুলতেছি, সেই খাতে আমার একটা খরচ হবে। ওকে,
এখন আসেন, আমি আইটেম সিলেক্ট করবো না, কারণ আমি তো এটা ইনভেন্টরি থেকে কোনো কিছু বিক্রি করি নেই বা কিনি নেই, আমি এটা খরচ করছি অন্য একটা পারপাসে। এখানে ধরেন কোয়ান্টিটি দিলেন 1, ধরেন ওর টোটাল পেমেন্ট করছেন আপনি 100 টাকা, 100, হ্যাঁ। এখন আসেন অ্যাকাউন্ট কি হবে বলেন? এক্সপেন্স অ্যাকাউন্ট হবে, এক্সপেন্স অ্যাকাউন্ট। কি পারপাসে এক্সপেন্স করছেন? ধরেন এটা অফিস মেইনটেনেন্স পারপাস, তাই তো? আচ্ছা, এই যে এক্সপেন্স অ্যাকাউন্টে দেখেন অ্যাডভার্টাইজিং, ব্যাংক ফি, ক্লিনিং, ধরেন জেনারেল এক্সপেন্স হতে পারে না এটা? জেনারেল এক্সপেন্সে যারা বুঝেন জানেন তো এটা জেনারেল এক্সপেন্সে যেতে দিতে পারে, তাই না? দিতে পারে। আচ্ছা, ট্যাক্স অন পার্টি এটা 0, এই যে এটা সেভ করেন। তাহলে আপনার ওই জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্টে এই 100 টাকা খরচ দেখাবে কি পারপাস? ইলেকট্রিক ওয়ার্ক পারপাস। আপনি মেইনটেনেন্স দিতে পারেন, কোনো অসুবিধা নেই। না না, আপনি সাব অ্যাকাউন্ট অ্যাড করবেন যখন আপনি চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করবেন, সেখান থেকে আপনি যদি ধরেন আপনি জেনারেল এক্সপেন্সের আন্ডারে আপনি মেইনটেনেন্স অ্যাকাউন্ট হিসেবে সাব অ্যাকাউন্ট সেট করছেন, আপনি এখানে যদি মেইনটেনেন্স সিলেক্ট করেন তাহলে ওটা ওই জেনারেল আন্ডারে মেইনটেনেন্সেই চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এটা কি আমরা বুঝলাম যে যদি ধর আমার একটা এক্সপেন্স হয় যেটা ইনভেন্টরির বাইরে, কুইক বুকে কিন্তু জিনিসটা আরো ভালো মতো আছে, একটা হলো আইটেম আর একটা হচ্ছে আপনার ক্যাটাগরি, দুটো আলাদা করাই আছে। ওইটাতে আরো আরো সুন্দরভাবে করা যায় আর কি। ওকে, বাট এটা বুঝছি তো, এটা পারবো তো আমরা, তখন আইটেমে যাবো না, তখন ডেসক্রিপশন লিখে ওই অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টের খরচ সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবো। ওকে, হ্যাঁ, ট্রাভেল হলে ট্রাভেল, ফুড হলে ফুড, এন্টারটেনমেন্ট যেটা আসে হেডটা দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা কি দেখলাম? পারচেস করা দেখলাম, পারচেস অর্ডার দেখলাম, সেখান থেকে বিলে কনভার্ট করে দেখলাম। যদি ধরেন পারচেস অর্ডার না হয়, শুধু বিল হয়, ধরেন একটা কাস্টমার 2 বা 3 বার নিয়েছে, ওর নামে তার পারচেস অর্ডার করা কিছু না, সরাসরি হ্যালো দিয়ে বলবো যে আমার এই মালটা লাগবে, তাহলে কি করব? তাহলে আমরা বিজনেস থেকে যাব হচ্ছে পারচেজ ওভারভিউতে, ওভারভিউতে গিয়ে নিউতে যেয়ে দেখেন বিল, এই যে এটা, হ্যাঁ। অথবা আমি এখান থেকে সরাসরি যে বিলস টু পে এটা দিলে ওটা চলে আসবে। এখান থেকে আমি জাস্ট করব নিউ বিল, হ্যাঁ, নিউ বিল, এটা দিলে এই যেটাই চলে আসবে। তাহলে বিল মানে হচ্ছে আমি কিনতেছি, ফ্রম বলছে কার কাছে কিনতেছি, হ্যাঁ, কিনতেছি কার কাছে? এই যে আমাদের কাছ থেকে কিনতেছি, কিনছি কবে? এটা এটা কিন্তু আমি দেখাচ্ছি কি, আপনি পারচেজ অর্ডারের পরে বিলে কনভার্ট করছি, আর এটা সরাসরি বিল করতেছি, একই জিনিস। ওকে, এখানে একটা ডিউ ডেট থাকতেই হবে বলছে, দিলাম, রেফারেন্স একটা দিয়ে দিলাম। ওকে, না এটা বাকিতে কিনতেছি, হ্যাঁ, মানে আমি কি করছি, আমি পারচেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করে দেখাইছি, কিন্তু সরাসরি বিলটা দেখাই নাই, ওটাই দেখাচ্ছি আর কি। ধরেন আইটেম এটা 5টা, ওকে, ইনভেন্টরি, ট্যাক্স রেট 5%, এটা হলো অ্যাপ্রুভ। যদি আমি করে দেই তাহলে এটা আমার একবারে অ্যাউটিং পেমেন্টে চলে যাবে। এই যে পেমেন্ট দেখেন নিচে, হ্যাঁ, এই পেমেন্টটা আমরা করবো না, এটা থাকুক, কারণ এটা হচ্ছে ওই যে ক্রেডিট নোটের জন্য দেখাবো আর কি। ওকে, এখন বলেন কি কি শিখলাম? একটা শিখলাম হচ্ছে পারচেজ অর্ডার, যেটা কনফার্ম অর্ডার না, এটা হচ্ছে তাকে জানানো, এটার এগেনস্টে সে কি করে? সে করে কোড। যখন অর্ডার কনফার্ম হয় তখন আমরা সরাসরি মার্ক অ্যাজ বিল্ড করে দিতে পারি, অথবা কপি টু বিল করতে পারি যদি এডিট করার প্রয়োজন হয়। সে কি করে? সে হচ্ছে ওই কোডটাকে ওপেন করে, তার ক্ষেত্রে এরকম মার্ক অ্যাজ ইনভয়েস আছে অথবা কপি টু ইনভয়েস আছে, তখন আমরা এডিট করতে পারি। ওকে, তাহলে আমার এখানে বিল যা হলো ওর ওখানে ইনভয়েসও তাই হলো। এরপর আমি যদি এই বিলটা পেমেন্ট করি তাহলে আমি নিচে এই পেমেন্ট লিখে অ্যাড পেমেন্ট করতে পারি, মানে কোন ব্যাংক থেকে দিচ্ছি ঠিক সেম সেও ইনভয়েসটা ওপেন করে সে রিসিভ পেমেন্ট করে। ওকে, যদি আমি নগদ টাকায় প্রোডাক্ট কিনি তাহলে আমি স্পেন্ড মানিতে যাই, ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করি বা ক্যাশ অ্যাকাউন্ট সিলেক্ট করি, এরপরে আমরা হচ্ছে ওই ওই অ্যাকাউন্ট থেকে আমার টাকা চলে যায়, আর যে পরিমাণ ইনভেন্টরি সিলেক্ট করতেছি সেটা আমার এখানে চলে আসে। উনি কি করেন? উনিও সেম কাজটাই করেন, উনি তখন হচ্ছে রিসিভ মানিতে যান, কারণ আমি স্পেন্ড মানি করলে উনি রিসিভ মানি করবেন।
উনি তখন রিসিভ মানিতে যান। রিসিভ মানিতে যাওয়ার পর উনি কোন ব্যাংকে টাকাটা রিসিভ করবেন, আমার কোন ব্যাংক থেকে টাকাটা যাচ্ছে আর উনি কোথায় রিসিভ করবেন সেটা উনি সিলেক্ট করে দেন। দিয়ে ওখানে উনি সেভ করলে তাহলে ওনার ওই অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় এবং ওনার ইনভেন্টরি থেকে প্রোডাক্ট কমে যায়। আমি বিল করলে আমি টাকা খরচ করি, প্রোডাক্ট আমার বাড়ে, আর উনি সেল করে ওনার টাকা বাড়ে, প্রোডাক্ট কমে। ওকে, এখন আচ্ছা আমার কথা কি বুঝতে পারতেছেন না এমন কেউ আছেন? না মানে বাংলা কথা তো বোঝা যাচ্ছে, মানে আমি কি রিলেটেড কথা বলতেছি এটা বুঝতে পারতেছেন না এমন কেউ থাকলে একটু হাত তুলেন, আমি আবার বুঝিয়ে বলবো, না অসুবিধা নেই। আপনার কথা বুঝতেছি, কিন্তু এটা এফেক্টে পড়বে। আমার কথা আমার কথা আমার ক্লাসে শুধু আমার কথা বোঝাটাই হলো দরকার, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন। আর আপনি যতক্ষণ পর্যন্ত এই ভিডিও দেখে দেখে আপনি প্র্যাকটিস 2-4 বার না করবেন, সবসময় একটা জিনিস মনে রাখবেন, একটা বাটন মানে ধরেন এই যে অ্যাড পেমেন্ট বাটন, হ্যাঁ, এই বাটনে যতক্ষণ পর্যন্ত আপনি 3 থেকে 4টা মিনিমাম ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা মুখস্থ হবে না প্রসেস। কোড না করে সরাসরি বিলে আসা যায়। হ্যাঁ, Yes, এটাই তো দেখাইলাম, এই যে এটাই দেখাইলাম কোড ছাড়া বিল। লাস্টে যেটা বিলটা দেখেন। হ্যাঁ, কোড করতেই হবে এমন কথা নেই, কোড আমরা করি নতুন ক্লায়েন্টের ক্ষেত্রে, যে নতুন কাস্টমার, নতুন ইয়ার ক্ষেত্রে, যে কাস্টমারের ক্ষেত্রে যে নিতেও পারে নাও পারে, একটা ড্রাফট করে রাখি। আর যখন আস্তে আস্তে পরিচিত, বাংলাদেশের প্র্যাকটিসটা উল্টা। বাংলাদেশের কোডটা করে আগে, তারপরে ইউ করার পর বিল করে। এখন আমরা তো অনেক রকম, এখন ওরাই এই সিস্টেম চলে, আমরা ওদের ওরা কাছে, ওই বুঝতেছে। হ্যাঁ আমরা করা ওদের যাচ্ছে, কাছে, করা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ করা যাচ্ছে। করা যাচ্ছে, নো আমি প্রবলেম। ধরে ফেলছি। বুঝতে পারছেন তো এখন? ধরে ফেলছি। আপনারা দেখলে আমার খালি আপনার ওই পলানো মাস্টারের কথা মনে পড়ে, বুঝছেন? আপনার মাস্টার যে পলাই গেছিল, দেখ একটু মজা করলাম আর কি। আচ্ছা এখন হচ্ছে, ছাত্র না বলায় সারি বলাইছে। না ব্যস্ত মানুষ তো। এখন আমি যদি কোনো জায়গায় কুইজ বুক করাইতে যাই, হ্যাঁ একটা ক্লাস করাইলাম কোনো মতন, তারা আলাদা একটা শেষ করলাম, তারপর তো পালাই যাবো। আচ্ছা এই যে দেখেন আপনি যেটা প্রশ্ন করছিলেন, হ্যাঁ, এই যে এই জায়গাটা দেখেন ফ্রম, হ্যাঁ, আমি আপনাকে যে সলিউশনটা দিছিলাম এটা হলো লাস্ট ফার্মা, যে কাস্টমারের নাম মানে লাস্ট ফার্মা, সাপ্লায়ারের নাম। ঠিক এই জায়গায় আপনি অ্যাড্রেসটা শুরু করার আগে আপনি লিখবেন মৌচাক ব্রাঞ্চ অথবা শান্তিনগর ব্রাঞ্চ, তাহলে হবে কি দেখেন অ্যাড্রেসটা শুরু করার সময় তাহলে আপনার নামের নিচেই ওই লেখাটা থাকবে। এটা ইয়ে করে ফেলছি। বুঝতে পারছেন না? ওকে, এটা করে ফেলছি। আচ্ছা এখন আসেন আমরা আসবো হচ্ছে ক্রেডিট নোটে। একটু শেয়ার করি। হ্যাঁ বলেন। কারণ যে লাস্ট ফার্মার যে বললেন, হুম, আমি দিলে তো লাস্ট ফার্মে আসলো। হ্যাঁ আমার বক্তব্য আমার 10টা হতে পারে 20টা হতে পারে। হ্যাঁ, এখন আমি ওখান থেকে বের করবো যে এই লাস্ট ফার্মারটা মালিনা, এটা শান্তিবাগ। না এটা ওনাকে বুদ্ধি শিখিয়ে দিছি। ধরেন লাস্ট ফার্মার পাশে আপনার শান্তিনগর, এটা আপনার বোঝার জন্য আপনি একটা কোড ইউজ করবেন, লাস্ট ফার্মা SN, আচ্ছা Then it will be unique. ঠিক আছে। লাস্ট ফার্মা MB মালিবাগ, হ্যাঁ, ঠিক আছে। লাস্ট ফার্মা DH ধানমন্ডি। তখন হ্যাঁ এটা unique হলো। হ্যাঁ, এটা কিন্তু উনি বুঝবে, ওই লাস্ট ফার্মা বোঝার দরকার নেই। হ্যাঁ, তো উনি বুঝবে যে লাস্ট ফার্মা ধানমন্ডির নামে আমি এই ইনভয়েসটা করতেছি, লাস্ট ফার্মা DN সিলেক্ট করবে, কিন্তু এই লাস্ট ফার্মা DN এ যে অ্যাড্রেসটা উনি দিছে অ্যাড্রেসের প্রথমেই লিখবে ধানমন্ডি ব্রাঞ্চ অথবা ধানমন্ডি ইউনিট, তাহলে হবে কি এই লাস্ট ফার্মার নামটা থাকবে উপরে, থাকতে নিচে থাকবে ধানমন্ডি। আপনি যেটা বলতেছেন নিচে দেখার অপশনটা কি, তাহলে এটা এইভাবেই পেয়ে যাবেন আপনি। আমি ওইভাবে করছি স্যার, কয়েকটা ঢুকাইছি তো ইচ্ছে করে এইভাবে করছি। ঠিক আছে, এই যে কাজ করতেছেন বলে এগুলো বুঝতে পারতেছেন। ট্রানজ্যাকশনটা দেখালে ভালো হতো। ট্রানজ্যাকশন কোনটা? কোনটা Literally, হ্যাঁ হ্যাঁ ওই যে আপনার ইয়ে এক্সপেন্স আছে না, হ্যাঁ এক্সপেন্স হ্যাঁ হ্যাঁ, এক্সপেন্স ট্রানজ্যাকশন যে একটা দেখালে হতো। এক্সপেন্সের ট্রানজ্যাকশনই তো দেখাচ্ছি এগুলা। না, এক্সপেন্স মানে কি আপনি বোঝাচ্ছেন কোনটা বলেন তো, আমি বুঝি নাই। আপনি একটা এক্সাম্পল দেন, ধরেন আপনি এই প্রোডাক্টটা বিক্রি করলেন বা এরকম। ধরেন আমি খরচ করলাম সরাসরি, ও আচ্ছা, সরাসরি খরচ করলেন, একটু আগে দেখালাম যে। রিপেয়ার মেইনটেনেন্স আমি একটা বিল করলাম, General expenses. বিল করে আচ্ছা দিতে হবে নাকি? ঠিক আছে, রিপেয়ার না বিল করবেন না, বিল মানে তো বাকিতে। আচ্ছা বাকিতেও আপনি আচ্ছা, বাকি সার্ভিস বাদ। করতে পারবে। নগদে যদি করেন নগদে তাহলে দিতেছি। একটা, আর যদি বাকিতে করেন তাহলে আরেকটা। বাকি বাদ, নগদ। আচ্ছা নগদ যদি করেন তাহলে আপনি খরচ করতেছেন, তো এক্সপেন্স, তাহলে এই যে প্লাসে যাবেন, স্পটে এই যে প্লাসে যাবেন, স্পেন্ড মানি, মানে স্পেন্ড মানিতে গিয়ে
এখন আপনি কোথা থেকে টাকাটা খরচ করছেন, ধরেন আপনি ক্যাশ থেকে দিচ্ছেন Cash, টাকা, এই ক্যাশ থেকে দিয়ে নেক্সট। এখন টাকাটা কাকে দিচ্ছেন, purchase year নাম। ধরেন আপনি মেইনটেনেন্স খরচ করতেছেন, তাই তো? কি বেটার। ধরেন আপনার এসি মেইনটেনেন্স খরচ করতেছেন, এসি কিনছেন আপনি কোথা থেকে, ওয়ালটন থেকে, কথার কথা। আপনি টাকা দিচ্ছেন ওয়ালটন সার্ভিসকে, ঠিক আছে, ওয়ালটন সার্ভিসকে। এইটা লেখার পরে যে নিউ কন্ট্যাক্টে যাবেন, এটা একটা কন্ট্যাক্টে অ্যাড হবে। টাকা দিচ্ছেন কবে, ধরেন গতকালকে দিচ্ছেন, ঠিক আছে, আর রেফারেন্স একটা দিয়ে দেন। এখন এখানে আমরা সে আইটেম সিলেক্ট করব না, কারণ আইটেম তো আমরা কিনে নেই, টাকা সবাই খরচ করছি। ডেসক্রিপশনে কি লিখবো, আমি বারবার এটা ভুল করতেছি কেন, এসি মেইনটেনেন্স এখানে লিখে রাখি narration-টা, description narration-টা। অফিস। মানে আমি টাকাটা এই যে ওয়ালটন সার্ভিসকে দিচ্ছি, এটা কি কারণে দিচ্ছি, এসি মেইনটেনেন্স, অফিসের এসি মেইনটেনেন্স কারণে দিচ্ছি। আর টোটাল ধরেন আমি এখানে আসলে মানে কোয়ান্টিটি আর হিসাব করবো না, কোয়ান্টিটি একটাই লিখবো, টোটাল অ্যামাউন্ট একবারে লিখবো। টোটাল অ্যামাউন্ট ধরেন ওকে দিচ্ছি আমি 500 টাকা, ওকে। এখন এই যে এইটা হলো মেইন কাম, চার্ট অফ অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করা। তাহলে এসি মেইনটেনেন্সের খরচ দিছি আমি কিসের জন্য, মানে এটা কি এক্সপেন্সটা করছি কিসের জন্য, এসি মেইনটেনেন্সের জন্য, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। আচ্ছা এখন দেখি এখানে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স আছে কিনা, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স আছে। যদি না থাকতো তাহলে কি করতাম, তাহলে এই যে অ্যাড নিউতে যে Add দিয়ে করে দিতে হবে। অ্যাড করে ফেলতাম, বা add করতেন নাকি? হ্যাঁ, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, ঠিক আছে, বুঝছেন এখন। আর এখানে ট্যাক্স রেটটা অলওয়েজ রাখবেন 0 এক্সপেন্সের ক্ষেত্রে। কারণ কি, কারণ আপনি যে খরচটা করতেছেন সেটা কিন্তু ট্যাক্স অ্যাড করে তাকে টোটাল খরচটা দিবেন একবারে, আপনি টোটাল খরচটা একবার এখানে লিখবেন, ট্যাক্স রেট 0 রেখে আপনি এটা সেভ করে দিলেই আপনার এই যে রিপেয়ার এন্ড মেইনটেনেন্সে 500 টাকা খরচ ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, Tax rate zero, tax rate zero, ঠিক আছে, আমি তো বুঝে গেছি। ট্যাক্স রেট কেন 0, এটা একটা প্রশ্ন। এটার উত্তর হলো, আপনি ধরেন আপনার বাসায় আপনি একটা এসি সার্ভিস করেছেন, হ্যাঁ, এখন ওরে আপনি দিচ্ছেন কত, 600 টাকা, 600 টাকা দিচ্ছেন। এখন এই 600 টাকার ট্যাক্স কি ছিল, ওর যদি ভ্যাট ট্যাক্স থাকে এই 600 টাকার মধ্যেই আছে ইনক্লুসিভ হলে ইনক্লুসিভ, কিন্তু না। কিন্তু তো হয় না। তো আপনি ধরেন যে একটা এসি মেইনটেনেন্স যে করছে, যে টেকনিশিয়ান আসছে, তাকে আপনি কি এইভাবে দিচ্ছেন যে তোমার না, 500 টাকা তোমার সার্ভিস চার্জ প্লাস 100 টাকা ভ্যাট, ওইভাবে দিই। ভ্যাট চালান নিছেন? না। যদি নিয়ে থাকেন তাহলে আপনি ভ্যাট আলাদা অ্যাড করবেন, আর যদি না নিয়ে থাকেন তাহলে আপনি টোটালটা একবারই লিখবেন, ভ্যাট লিখবেন 0। এটা রিয়েল ব্যাপারটা, এটাই বাস্তবতা। এটাই বাস্তবতা। বাস্তবতার সাথে তো চলা লাগবে, তাই না? ঠিক আছে। এখন ক্লিয়ার? তাই না? আচ্ছা দেখেন, উনি যে প্রশ্ন করে না, এরকম প্রশ্ন আপনাদেরও করা লাগবে। উনি যে জায়গায় কনফিউশন থাকে উনি কিন্তু ক্লিয়ার হয়ে নিচ্ছে, আপনাদের কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে নেবেন, ওকে। ওয়ালটনের সার্ভিস সেন্টার থেকে আসলো, ওখানে তো অনেক অফিস কনভেন্স দিতে হচ্ছে, তারপর যদি ভ্যাটও দিতে হয়, তারপরে তো তাদের হলো মূল মানে কত পে করবে, 3টা পার্ট। ওই ক্ষেত্রে তখন কিভাবে আপনার এখানে ডিভাইডেশনের দরকার তো নেই, স্যার বলে দিছে, হ্যাঁ স্যার বলে দিছে। আপনার এখানে ডিভাইডেশনের দরকার তো নাই, আপনার টোটাল এক্সপেন্স কত, এক্সপেন্স ঠিক আছে, কিন্তু উনি তো আবার আমাদের মানে উনি ওনার উনি দেখায়। এটা ওনার সিস্টেম উনি দেখাবে, আপনার সিস্টেমে তো দেখানোর দরকার নাই। উনি কনভেন্স কত নিচ্ছে, উনি সার্ভিস চার্জ কত নিচ্ছে, উনি ট্যাক্স কত নিচ্ছে, এটা তো ওনার সিস্টেমের কাম। আপনার হচ্ছে টোটাল খরচ কত হয়েছে আপনার, সাথে সাথে স্যার সুন্দর প্রশ্ন করছে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, এন্ড ক্লিয়ার না? হ্যাঁ। ওনার যে 3 পার্টে উনি বলতেছেন যে উনি কনভেন্সে আসছে, উনি সার্ভিস চার্জ নিচ্ছে, উনি ভ্যাট ট্যাক্স আছে, এই কাজ তো করবে উনি। আপনি 600 টাকা দিচ্ছেন, 600 টাকার মধ্যে উনি কত ভ্যাট, কত ট্যাক্স, কত দিয়ে ওনার সিস্টেমে বসাবে। আপনার সিস্টেমের কাম নাই তো, আপনার সিস্টেম হলো আপনি টোটাল 600 টাকা এক্সপেন্স দেখাচ্ছেন এখানে। আমি যখন একটা পণ্য কিনতেছি ট্যাক্স দিয়ে, হ্যাঁ, আমি তো পারি যে কি না ওই কেনার হিসাব তো আলাদা কেনার ভাই, এটা তো সার্ভিস। সার্ভিস দিচ্ছি। কিনতে গেলে তখন আপনি যখন এখানে পারচেজ, এই যে একটু আগে যে বিল করলাম প্রতিটাতে আমার পারচেজ ট্যাক্স বসাতে হয়েছে না, একটু আগে যখন আমি স্পেন্ড মানি করলাম পারচেজ ট্যাক্স বসাতে হয়েছে না, এটা তো থাকবেই, এটা হলো আপনার সিস্টেমের কাজ। যখন আপনি একটা সার্ভিস নিচ্ছেন অফিসের প্রয়োজনে, ধরেন আপনি কাঠমিস্ত্রি এনে টেবিল চেয়ার ঠিক করছেন, এখন টেবিল চেয়ার রিপেয়ার মেইনটেন্সের কস্ট কত, তার ভ্যাট ট্যাক্স কত, তার ইয়ে কত, এগুলো কি আপনি এভাবে করেন? এটা করে কি, এটা ও করবে, বুঝছেন? হুম। আচ্ছা, বাসায় যে আমি যেটা করছিলাম ইনভেন্টরি, এটা ডিলিট করে দেবো, ডিলিট করে ইম্পোর্ট করে নিয়ে আসবো না।
হ্যাঁ হ্যাঁ, ইনভেন্টরি বলতে আপনার ওই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডিলিট করে ওটা ইম্পোর্ট করে নিয়ে আসেন। আপনি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, কিন্তু ওপেনিং ব্যালেন্স কিন্তু আপনি ওই ইম্পোর্ট ছাড়া করতে পারবেন না। ম্যানুয়ালি ওপেন অ্যাডজাস্ট করলে ওটা কিন্তু কি বলছি তখন ওই ওই কাম হয়ে যাবে, বুঝছেন? ট্যাক্স রেট জিরো হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আপনাদের বাকি আছে ক্রেডিট নোট। আপনারা একটা মিনিট একটু বসেন, আমি একটু পানি নিয়ে এসে, পানিটা নিয়ে আসতে ভুলে গেছি। বলেন না, গলা শুকিয়ে যায়। গুড মর্নিং। আমি আমি হারাই গেছি। আমি সেদিকে প্র্যাকটিস করতে যাই আর দিয়ে ওপেন করা যায় কিনা কট করে কট খেয়ে গেছে। কুইক বুকস অটোমেটিক সফটওয়্যার আমার দিছে, আমার ডিভাইস থেকে তারা তথ্য নিয়ে নিছে, মানে কট খেয়ে গেছে। কুইক বুকস আর ধরতে পারে না আমি কোথা থেকে এটা মানে ব্যবহার করি, কিন্তু এবারে আমি ধরে দিচ্ছি আমি পারবো না, কট করে আমি কট খেয়ে গেছে। কুইক বুকস ইয়ে করে বলছে, মেসেজ দিয়ে বলছে আরে সমস্যা নেই। ডিভাইস থেকে সেটা তথ্য নিয়ে নিছে। একটা ছোট্ট হেল্প লাগবে, সেটা হচ্ছে গতদিনের প্র্যাকটিস করতে গিয়ে একটা কোটেশন পাঠাইছি, কোটেশন অ্যাপ্রুভাল পাইছি, ইনভয়েস পাঠাইছি, এরপরে গিয়ে দেখি আমার এটা ভুল, এটা ডিলিট করবো, ডিলিট তো করতে পারি না ইনভয়েস, অ্যাপ্রুভ ইনভয়েসটা। ভয়েড কোন অপশন আছে? ভয়েড, ভয়েড ভিওআইডি। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা, এইটাকে শেষ করি। এখন আমরা কিসে যাব? আমরা এখন যাব হলো ক্রয় ফেরতে। তখন কি করলাম? কিনলাম না। এখন যদি আমার রিটার্ন হয় তাহলে কি করব? দেখেন, যদি একটু আগে আমরা একটা আমরা 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 পারচেজ ওভারভিউতে আসি। একটু আগে একটা বিল করছি যেটা পেমেন্ট হয় নাই। হয় নাই, 5টা কোয়ান্টিটি ছিল সম্ভবত। হ্যাঁ, রাইট। কি নাম জানি ছিল? সি অল। আমার ভাই জানুয়ারি, এই যে এটা। ওকে, এখন ধরেন আমার এইখানে 5টা প্রোডাক্ট কিনছি, কোয়ান্টিটি 5টা, একটা ফেরত যাবে। এটা কোনটার ক্ষেত্রে? যেটার টাকা এখনো দেইনি। হ্যাঁ, সেটাই যে বিল অপশনে গিয়ে অ্যাড ক্রেডিট নোট, বুঝলেন তো? এটা কিন্তু ঠিক ইনভয়েসের মতোই। হ্যাঁ, বিলটা যে যে বিলের এগেনস্টে টাকা দিব সেই বিল থেকে একটা প্রোডাক্ট আমার ফেরত যাবে। তাহলে বিল অপশনে গিয়ে যে অ্যাড ক্রেডিট নোট করব। না না, ক্রেডিট নোট আর এডিট আলাদা জিনিস। ক্রেডিট নোট মানে আপনি একটা রিটার্ন করবেন, এডিট করলে তো এডিট হয়ে বসে থাকবে, ওটা তো আর রিটার্ন হবে না। আর এটা রিটার্ন মানে আপনার সব জায়গায় ইম্প্যাক্ট ফেলবে। রিটার্ন করা মানে আপনার ইনভেন্টরি থেকে প্রোডাক্ট কমবে, আপনার ব্যাংকে টাকা রিফান্ড হবে। হ্যাঁ, এডিট করলে কিছুই হবে না, কম ওখানেই কমে বসে বেশি থাকবে। ওকে, আচ্ছা এখন দেখেন, ধরেন এটা আমি 3 তারিখেই রিটার্ন করতেছি। 4 তারিখ বলা হয় কি পরে? না, 4 তারিখের ডেটে তো করতে পারবেন ও না, আচ্ছা। আজকে তো 3 তারিখ। মানে অ্যাডভান্স রিটার্ন কেমনে করবেন? সকালে দিয়ে বিকালে ফেরত মনে করেন। আচ্ছা আচ্ছা, এই যে 5টার মধ্যে আমি এখানে সংখ্যা দিব 1, আমি একটা ফেরত দিচ্ছি, যার কারণে আমি একটা দিব। হ্যাঁ, দিয়ে আমি এটা অ্যাপ্রুভ করব। দ্য টোটাল ডু নট ম্যাচ। ও হো, এই যে এখানে দেখেন, একটা যখন দিব, একটার দাম কত আমার? 186 টাকা, তাই তো? এই যে টোটালে দিতে হবে 186 টাকা, 186।
এইটা কিন্তু আপনার ইনভয়েসের ক্ষেত্রেও একই জিনিস, হ্যাঁ। অটো কাউন্টার নিতে না স্যার? না, এই জায়গায় অটো কাউন্ট হবে না, এখানে এখানে ম্যানুয়ালি করতে হবে, এখানে অটো কাউন্ট হয়ে আসবে। আচ্ছা, আমি এখানে অ্যাপ্রুভ করি, এখন এখন দেখেন নিবে। হুম, 1860 তো একটাই তো, নাকি 186.00 দিতে হবে? অ্যামাউন্ট বেশ কম হলে স্যার হয় না, নেয় না। কোয়ান্টিটি ঠিক রাখলেন কিন্তু অ্যামাউন্ট দিয়ে দেখা যায় ডিসকাউন্ট ছিল কিনা, ডিসকাউন্ট ছিল কিনা, ট্যাক্স ছিল কিনা, এগুলো থেকে তো প্রবলেম তৈরি করবে। ওহো, এই যে দাঁড়ান দাঁড়ান, ডিসকাউন্ট ট্যাক্স এগুলো থাকলে এই যে দেখেন 5% ট্যাক্স আছে, এটা হবে 195.30 হবে, সরি, এটা হবে 195.30। এইবার এই যে এটা হবে টোটাল অ্যামাউন্ট, হ্যাঁ, এইবার এবার হবে ইনশাল্লাহ। এবার আর উপায় নেই। স্যার বিষয় এরকম হয়েছে, সোজা রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয়, টাকা পাকা থাকে, ড্রাইভার ঘুমায় না, এই জন্য ওখানে তো আচ্ছা, বসাইতে হবে। এখন এই বিলটার মধ্যে দেখেন, এই যে নিচে কিন্তু একটা ক্রেডিট নোট অ্যাড হয়ে গেছে, তাই না? 195 টাকা 30 পয়সা, তার মানে আমার টোটাল অ্যাকাউন্টস পেয়েবল কত আছে? 781 এইটা। তাহলে এখন আমার যেটা আমি টাকা দেই নাই সেটা আমার প্রোডাক্ট অ্যাডজাস্ট হয়ে গেল, বাকি টাকা দিলেই হয়ে যাচ্ছে। এটা হলো টাকা না দেওয়া আগে, হ্যাঁ। তো ধরুন আমি বাকি টাকাটা এখন দিয়ে দিই আজকে। পেইড ফ্রম আমার আরবিএস ব্যাংক থেকে রেফারেন্স ধরেন একটা দিলাম, অ্যাড পেমেন্ট দিলাম, তার মানে আমি একটা বিল করছি, মানে আমি একটা পারচেস করছি, যে পারচেসটার এগেনস্টে আমার একটা প্রোডাক্ট ফেরত দিয়ে গেছে, আমি সেটা বিল পেমেন্ট করি নাই। তাহলে বিল পেমেন্ট করার আগে আমার ঠিক ওই বিলটা ওপেন করতে হবে, অ্যাড ক্রেডিট নোট করতে হবে, যে কয়টা ফেরত যাচ্ছে সেই অ্যামাউন্ট দিয়ে নিজে টোটাল অ্যামাউন্টটা উপরে আবার ম্যানুয়ালি লিখতে হবে, ভ্যাট সহ ম্যানুয়ালি লিখে সাবমিট করলে, তাহলে আমার যে টাকা দেওয়ার কথা থাকে সেখান থেকে যে কটা প্রোডাক্ট ফেরত দিছি সেটা অ্যাডজাস্ট হয়ে টোটাল অ্যামাউন্টটা দাঁড়াবে, এই যে এখানে যে আমরা একটু আগে দেখলাম, হ্যাঁ। ঠিক সেইটুকুই আমার অ্যাকাউন্টস পেয়েবলে থাকবে, পরে আমি বাকিটুকু পেমেন্ট করে দিলাম। এটা হচ্ছে টাকা দেওয়ার আগে। এখন যদি টাকা দেওয়ার পরে হয় তাহলে কি হবে? আচ্ছা, এটা তো এই যে এটা আছে, এটা থাকুক। এখন আমরা আসি পারচেজ ওভারভিউতে। ওকে, এই যে এখান থেকে আমরা ক্রেডিট নোট ওপেন করব, এখন কিন্তু কোনো কিছুর ভিতর থেকে আর করা যাবে না, ডাইরেক্ট। আচ্ছা, এটা আমি একটা ডুপ্লিকেট করে নিই। ওকে, এখন এই পারচেজ ওভারভিউতে এসে ক্রেডিট নোটে ক্লিক করব। এখন এটা করে নেওয়ার কারণটা হলো কি, আপনার হয়ে গেল পারচেজ ওভারভিউ, সি অল। এখন আমরা এমন একটা বিল বের করব যেটা অলরেডি পেইড দিয়ে দিছি, দিয়ে দিছে নাম্বারটা কোন বুঝতেছে হ্যাঁ। দিয়ে দিছে এটা না, ওটার এগেনস্টে এখন ক্রেডিট নোট হবে যে, ক্রেডিট নোট করবো। একটা হচ্ছে বিল দেওয়ার আগে ক্রেডিট নোট, আর একটা হচ্ছে টাকা দেওয়ার পরে ক্রেডিট নোট। এখন একটা বিল খুঁজবো যেটাতে আমরা টাকা অলরেডি দিয়ে দিছি, হ্যাঁ। এই যে এটা মনে হয় টাকা দেওয়া কমপ্লিট নাকি? জিরো 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 জিরো, জিরোই শিখতেছি এটা ক্রেডিট নোট, এটা ক্রেডিট নোট। দাঁড়ান, তারপর 000 হলো গিয়া প্রথম লাস্টটা আমাদের পুলিশটা বলা পুলিশটা আচ্ছা 200 দিবে পেইড, এই যে এখানে পেইড লেখা আছে দেখেন, আচ্ছা এখানে দেখেন, এটা একটা বিল তাই না, এটা 31 তারিখে ফুল পেইড হয়ে গেছে, তাই তো? এটার এগেন্সে ক্রেডিট নোটও ছিল, যাই হোক। এখন দেখেন এখানে দুইটার প্রোডাক্ট কেনা আছে, তাই না? এখন এইটার এগেনস্টে আমি একটা ক্রেডিট নোট করব যেটা অলরেডি পেইড, তাহলে এখানে আমার প্রথমে লাগবে কে, এই বিলে থেকে একটা জিনিস, আপনি কিভাবে পে করছেন দেখা যাবে না? আছে আমি মানে আপনি আর বিলটা পেমেন্ট কিভাবে পে করছিলাম? পেমেন্ট কিভাবে পে করছেন? অ্যাকাউন্ট এই টাকা যে তো এই যে রেখেছি। এগুলোর উপরে ক্লিক করতে হবে, এই যে সংখ্যার উপরে, হ্যাঁ। ক্রেডিট নোট ডিউ জিরো, আচ্ছা এইটার উপরে ক্লিক করতে হবে। এক নোটও করা হয়েছিল স্যার। ক্রেডিট নোট অফার হয়েছে এটা স্যার, শোন, সবই ফেরত দিয়ে দিন, দুইটাতে একটা ফেরত দিয়েছে, আরেকটা ফেরত দিব। তাকে আমি তো ক্যাশও দিতে পারি, আবার চেকও দিলাম,
কিন্তু আমি কিসে নিয়েছিলাম এটা একটু বোঝার জন্য আর কি অপশন আছে কি? দেখি দাঁড়ান। উম, 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 রেফারেন্স আছে। ক্রেডিট নোট কয়টা করছি এটা একটু দেখি তো। করছেন স্যার এটা দেখা যাইতেছে একটা করছি না? দুইটার ভিতরে একটা করা হয়েছে আর একটা তার কাছে আছে। হুম। না, উনি যেটা জানতে চাচ্ছে এটা এই সংখ্যার উপর ক্লিক করলে ব্যাংক আসে অ্যাকাউন্টে তো। ঢুকলে তো পাওয়া যাবে না, উনি এখন সবগুলো অ্যাকাউন্ট খুঁজে দেখবেন, এখান থেকেও দেখা। অ্যাকাউন্টে এতগুলো ব্যাংক কোনটাতে দেখবো? যদি বিলেই খুঁজে পাওয়া যায় সবচেয়ে ভালো। না না, এখানে অপশন আছে, দাঁড়ান। দেখ জানি না। দেখে দেখলে ভালো। না, দেখা যাবে অবশ্যই, আমি নিচে কি দেখাচ্ছি। লেখা আছে পেমেন্ট মেড টু নর্মালি এই যে এই সংখ্যাটার উপর ক্লিক করলে এটা দেখা যাওয়ার কথা। নিচের দিকে যে হিস্ট্রি নিচে হিস্ট্রি লেখা বোধহয় ছিল হিস্টোরি ব্যাকওয়ার্ড শো হিস্ট্রি। না, এটা হচ্ছে কে কি কাজ করছে এটা, দাঁড়ান। ব্যাক টু ব্যাক ও এই যে, এই যে, এই যে RBS RBS ব্যাংক, ব্যাংক বাম পাশেও আছে তো ব্যাংক। ঠিক আছে। তো এই আমরা ট্রানজাকশন ওপেন করলে এখানে ব্যাংক হলে ব্যাংক, ক্যাশ হলে ক্যাশ, এখানে লেখা থাকবে, বুঝতে পারবেন। ওকে। আমরা জানি কোথায় ছিলাম, ক্রেডিট নোট। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে আমরা একটা ক্রেডিট নোট করছি, তাহলে আরেকটা ক্রেডিট নোট করবো, অসুবিধা নেই। সবই ফেরত দিয়ে দেবে। আচ্ছা, এখন আমার দরকার হলো আমান্ডা, এটার হলো আমার আমান্ডা না, এই যে এটাকে বের করতে হবে কেন, কারণ কার কাছে আমরা কিনছি সেটা তো আমার জানতে হবে। তার মানে আমি এইখান থেকে যদি করি তাহলে আমার সাপ্লাই নাম আমার জানতে হবে, ঠিক আছে। প্রোডাক্ট হচ্ছে এইচপি এলিট বুক, যেটার দাম 126 টাকা, ঠিক আছে। 800 এক্সাক্ট আইটেমটাই নিতে হবে, 126 টাকা এটা, ওকে। এখন ট্যাক্স কত ছিল এখানে কিন্তু দেখতে হবে, ট্যাক্স 5% ট্যাক্স ছিল, হ্যাঁ। যত পার্সেন্ট ট্যাক্সে মানে কিনছেন ঠিক তত পার্সেন্ট ট্যাক্সে এটা ফেরত দিতে হবে, ওকে। এখন যদি আমি এটা 132 দিতে 132 টাকা উপরে 30%। ও ও সরি সরি, টোটাল হচ্ছে 132.30, 132.30, হ্যাঁ, এটা হচ্ছে অ্যামাউন্ট। এরপর হচ্ছে অ্যাপ্রুভ, দেখেন এখন কি হয়েছে, এখন বলতেছে তুমি এটা ক্রেডিট নোট অ্যাপ্লাই হয়ে গেছে, হ্যাঁ। এখন বলতেছে এটা, আচ্ছা এখানে যে ক্রেডিট নোট একটা অ্যাপ্লাই হয়েছে এটা রিফ্রেশ দিই। পেমেন্ট, অ্যামাউন্ট ইউজ আচ্ছা না, এটা 28 তারিখ, 28 তারিখ, নতুন ক্রেডিট নোটটা দেখাচ্ছে না কেন। আচ্ছা দেখি এটা আগে ইয়ে করি, পেমেন্ট দিয়ে দিই আগে, রিটার্ন দিয়ে দিই। এটা আজকের ডেটেই দিছি, পে টু, না এটা তো আমার, RBS না এটা তো আমার অ্যাকাউন্টে টাকা আসবে, কারণ হচ্ছে কি আমি তো কিনছিলাম, আমি প্রোডাক্ট ফেরত দিচ্ছি, ক্রয় ফেরত, এখন আমার অ্যাকাউন্টে টাকা আসতেছে, হ্যাঁ। ধরুন আমি RBS এই টাকা নিচ্ছি, অ্যাড রিফান্ড, আমি ফেরত দিলাম, উনি টাকাটা দিলো, আমি টাকা আরবিএস ব্যাংকে রিসিভ করে নিলাম। হ্যাঁ। কিন্তু এই ক্রেডিট নোট আরেকটা তো নিচে আসার কথাটা আসে না কেন। এসে জিরো হয়ে গেল। আচ্ছা আমরা একটু ক্রেডিট নোটটা একবার সার্চ করি, হ্যাঁ। পারচেজ ওভারভিউ, সি অল, আচ্ছা ক্রেডিট নোট এই যে এখানে এটা চলে আসছে। এই ক্রেডিট নোটটার এগেনস্টে বিল কোনটা ছিল, এই যে এইটা, এই যে এখানে লিঙ্ক আছে। আমি এই ক্রেডিট নোটটা আলাদা করে করছি তো, এই যে দেখেন, এই যে বিল, এই যে বিল, এই বিলের এগেনস্টে ক্রেডিট নোটটা হয়েছে, বুঝতে পারছেন।
তার মানে ক্রেডিট নোট হতে পারবে দুই ভাবে, একটা হচ্ছে পেমেন্ট দেওয়ার আগে আর পেমেন্ট দেওয়ার পরে। পেমেন্ট দেওয়ার আগে হইলে জাস্ট ওই বিলটার মধ্যে ঢুকে ক্রেডিট নোট অ্যাড করবো, আর পেমেন্ট দেওয়ার পরে হলে নতুন ক্রেডিট নোট ক্রিয়েট করে যেটার এগেনস্টে হয়েছে সেইখান থেকে আমাকে কাস্টমার এবং সরি সাপ্লায়ার এবং প্রোডাক্ট রিসিভ করে ক্রেডিট নোট করলেই হয়ে যাবে, এবং রিফান্ড কোন ব্যাংকে নিচ্ছি সেটা আমরা নিচেই অ্যাড করে দিতে পারবো। বুঝতে পারলেন কি? শুধু এখন স্যার ওই যে আমার রানা কি স্যার হ্যাঁ, হ্যাঁ, ওর আমার সাথে আমাদের কি দিলেন হ্যাঁ স্পেসিফিক ভাবে এটা বের করা যাবে হুম লেজার যেটা করা যাবে। আপনি কন্ট্যাক্টে যান, সাপ্লায়ারে যান, এই যে তো না, এর নামের উপর ক্লিক করেন, ওর সাথে যা যা লেনদেন হচ্ছে সব এখানে আছে। সেটা লেজার ওকে, এইটা আপনি এটা ইয়ে করা যাবে, কি বলে এটা, এক্সপোর্ট করা যাবে, দাঁড়ান। এটা কলাম ফিল্টার, সেন্ড স্টেটমেন্ট। এই যে আমানটাকে আপনি পাঠাতে চান যে তোমার আজকে আমার সাথে এখন পর্যন্ত কি লেনদেন আছে, এই যে প্রিন্ট পিডিএফ করেন, ক্লিয়ার এই যে এটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাক্টিভিটি, আমানটার সাথে আমার কি কি অ্যাক্টিভিটি হয়েছে এগুলো সব ওকে স্টেটমেন্ট হিসেবে পাঠাতে পারবেন, আর সরাসরি এই স্টেটমেন্টে ইমেল করেও দিতে পারবেন। ওকে, এখান থেকে আপনি আবার ডেটও ছিল, সুতরাং 1 মাসের স্টেটমেন্ট পাঠাবেন। অপশন কি? এত ক্লায়েন্টকে আমি মেইল পাঠাচ্ছি, এখানে কোনো অপশন আছে যে আমি মেইল করে পাঠাচ্ছি বিভিন্ন লোককে আমি মেইল করছি না না, আপনার ইমেইলে যা দেখতে হবে, এটা এখান থেকে দেখার অপশন নেই, ইমেইলে দেখতে হবে। ইমেইলে আমি যে পাঠাচ্ছি হ্যাঁ জেরো থেকে হ্যাঁ, জেরো কোনো বক্স আছে যে আমি না 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 না, ইমেইলে দেখতে হবে, ইমেইলে সেন্ড আইটেমে দেখতে হবে, ইমেইলে সেন্ড আইটেম এটা কোথায় পাবো? আপনার ইমেলে আপনার ইমেইলে। এই যে এটা খোলা একটু আগে যে আমার ইমেইলে যে আমি ওপেন করে দেখলাম, এরকম আপনার সেন্ড আইটেমে আপনি পাবেন, আপনি জানেন সেটা। সেন্ড আইটেমে পাবেন। অ্যাকাউন্টে যেই মেইল অ্যাকাউন্টে খুলবো ওই মেইলে যে পাবো আপনি তো send হ্যাঁ 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 হ্যাঁ, ওই মেইলে পাবেন, ওই mail এ ওই মেইলে পাবেন। হ্যাঁ, সেন্টে ক্লিক করলে ক্লিয়ার তাহলে আজকে? আচ্ছা, আপনাদেরকে আমি একটা লিঙ্ক দিয়েছিলাম, ড্রাইভ লিঙ্ক, যেটার মধ্যে 5টা ক্লাসের ডকুমেন্ট আছে। হ্যাঁ, ক্লাস 3-তে ডকুমেন্টে যা দেখবেন, একটা আছে কাস্টমার, যেটা ছিল গত ক্লাসের জন্য, আরটা দেখবেন আছে সাপ্লায়ার প্র্যাকটিস, সেটা হচ্ছে আজকের ক্লাসের জন্য। ওকে, আমি তাহলে আজকের ক্লাসের কোনো ডকুমেন্ট দিব না, ওখানেই আছে, আমি ক্লাসের ভিডিওটা রাত্রে অ্যাড করে দেবো। ক্লিয়ার? ওকে, আর প্র্যাকটিস করবেন, কারো কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে সকালবেলা আমরা প্রশ্ন উত্তর দিয়ে তারপর আবার ক্লাস শুরু করবো। নেক্সট ক্লাস হবে হচ্ছে পেরোল। ওকে, নেক্সট ক্লাস পেরোলটা হবে ফুল জার্নাল দিয়ে করা, ম্যানুয়ালি করতে হবে। আমরা বেশি অটোমেটেড সিস্টেম কাস্টমারকে জানাবো না, বেশি অটোমেটেড সিস্টেম কাস্টমারকে জানালে ও নিজে শিখে যাবে, তারপর আপনারা রাখবে না, এমনি রাখে না, তাই না? বলবে যে ভাই আমি নিজেই পারি, তোমার দরকার কি, তো ওরে আমরা বললে খুব কঠিন জিনিস, এটা আমাকে রাখতেই হবে তোমার। ওকে, তো যাই হোক, ঠিক আছে, আজকের ক্লাস শেষ, অসংখ্য ধন্যবাদ। আমি তো পরে